আসসালামু আলাইকুম, চ্যাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এই কোম্পানিটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং টেকনিক্যাল চার্টেও এই স্টকটার অবস্থা দেখে নেব। এই ভিডিওতে আমরা মূলত ডিসেম্বর 2024 বা Q2 এর ডেটার উপর বেস করে এই স্টকটার অ্যানালাইসিস করব। ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছে, যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু স্কয়ার ফার্মা, ম্যারিকো, জিপি এরকম আরো অনেক স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেওয়া রয়েছে। এছাড়াও এই ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা দেখতে চান। সো এই ভিডিওতে যদি 50টা কমেন্ট পড়ে অথবা 100টা লাইক পড়ে অথবা এই ভিডিও থেকে আমাদের চ্যানেলে যদি 50 জন সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাদের কমেন্ট থেকে সবচেয়ে বেশি যে স্টকটার ব্যাপারে রিকোয়েস্ট আসবে, আমরা নেক্সট সেই স্টকটার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তো দেরি না করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, এই ভিডিওতে একটা লাইক দেন এবং কমেন্টে জানান নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা দেখতে চান। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। যাই হোক, আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি। আমরা আজকে যেই কোম্পানিটার অ্যানালাইসিস করব, এর টিকার ওয়ালটন, HIL, এর কোম্পানি নেম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং এই কোম্পানিটা 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি স্টক মার্কেটে ইঞ্জিনিয়ারিং সেক্টরে লিস্টেড একটি স্টক এবং এ ক্যাটাগরিতে লিস্টেড একটি স্টক। আমরা যদি স্টকটার শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে 73.07% এবং ইনস্টিটিউট হোল্ডিংসে রয়েছে 0.5%, ফরেন হোল্ডিংসে রয়েছে 0.09% এবং পাবলিক হোল্ডিংসে রয়েছে 26.34%। আমরা যদি স্টকটার ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্স দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 26.93% এবং এদের অথরাইজড ক্যাপ রয়েছে 600 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 302 কোটি টাকা এবং এদের বর্তমানে মার্কেট ক্যাপ রয়েছে 14,858 কোটি টাকা। আর বাজারে এদের টোটাল 30 কোটি প্লাস শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে। আর আমরা যদি এই কোম্পানিটার বেসিক বিজনেস ম্যাট্রিক্স দেখি, সেক্ষেত্রে এদের এমপ্লয়ি রয়েছে 16,836 জন এবং অডিটেড পি 10.8 এবং এনএভি 379 টাকা এবং NAV টু প্রাইস 1.29x। দ্যাট মিনস তার যে বর্তমানে NAV রয়েছে তার 1.29x দামে সে মার্কেটে ট্রেড হচ্ছে। আর আমরা এই কোম্পানিটার যদি 52x এর প্রাইসের রেঞ্জটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 52x এর প্রাইসের যে রেঞ্জ, সেই রেঞ্জের সে কিন্তু 1/3 বা 1/4 একটা কন্ডিশনে বর্তমানে রয়েছে, যেখানে তার 52x এর লো প্রাইস 428 টাকা 90 পয়সা এবং 52x এর হাই প্রাইস 817 টাকা 60 পয়সা এবং তার কারেন্ট প্রাইস 490 টাকা 50 পয়সা। আর এই স্টকটার গত বছর EPS ছিল 44 টাকা 78 পয়সা। তো আমরা এই ভিডিওতে মূলত এই কোম্পানিটার ডিসেম্বর 2024-এর কোয়ার্টার অনুসারে ডেটা অ্যানালাইসিস করব এবং যেটা এই কোম্পানিটার জন্য সেকেন্ড কোয়ার্টার, আর এই কোম্পানিটার লাস্ট ইয়ার এন্ড হয়েছিল জুন 2024-এ। তো আমরা শুরুতেই চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার এইখানে টোটাল অ্যাসেটস এবং টোটাল লায়াবিলিটিস সহ সব ডেটাই দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটার কারেন্ট রেশিও 1.9x। দ্যাট মিনস এই কোম্পানিটার কারেন্ট লায়াবিলিটিস এর তুলনায় 1.9x তার কারেন্ট অ্যাসেট রয়েছে। সো বোঝাই যাচ্ছে যে তার কারেন্ট লায়াবিলিটিস তার কারেন্ট অ্যাসেটস এর তুলনায় কম রয়েছে। এছাড়াও আমরা যদি এই স্টকটার টোটাল অ্যাসেটস এর গ্রাফটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তারা 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত তাদের টোটাল অ্যাসেটস বাড়ে, দেন কিন্তু তাদের অ্যাসেটস আসলে কমা শুরু করে এবং তাদের 2022 সালে যে অ্যাসেটস ছিল সেই নাম্বারে কিন্তু তারা এখন পর্যন্ত আর যেতে পারে নাই। আর তাদের টোটাল লায়াবিলিটিসও যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু 2022 সালে তাদের সর্বোচ্চ লায়াবিলিটিস ছিল এবং এরপর কিন্তু তাদের লায়াবিলিটিস কিছুটা কমে, বাট কারেন্ট ইয়ারে তাদের লায়াবিলিটিস কিছুটা বেড়ে গিয়েছে বলে মনে হচ্ছে। এবং আমরা যদি এই কোম্পানিটার টোটাল ইকুইটি দেখি, ইকুইটি দেখলেও দেখতে পাচ্ছি যে ইকুইটি কিন্তু তাদের কন্টিনিউয়াসলি বাড়তেছে। সো ডিসেম্বর 2024-এর যে ইয়ারটা, এই বছরের এইখানে আসলে হাফ ইয়ারলি ডেটা নেওয়া আছে। আমরা আশা করব যে ইয়ার এন্ড আস্তে আস্তে তাদের ইকুইটি এই বছরও বাড়বে। সো এটা অবশ্যই কোম্পানিটার জন্য একটা ভালো সাইন যে তাদের কিন্তু ইকুইটি বাড়তেছে, শেয়ার হোল্ডার্সদের জন্য তারা ইকুইটি বাড়াচ্ছে। আর আমরা যদি এই কোম্পানিটার কোয়ার্টারলি আর্নিংস দেখি এবং কোয়ার্টারলি আর্নিংসের যদি প্রথমে আমরা এই কোয়ার্টারের ডেটাটা দেখি, তার মানে আসলে ডিসেম্বর 2024 যে কোয়ার্টারটা, সো এই কোয়ার্টারের 3 মাসের ডেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের রেভিনিউ গ্রোথ ছিল 14.29%। এটা তার ডিসেম্বর 2023-এর কোয়ার্টারের চাইতে রেভিনিউ গ্রোথ হয়েছিল 14.29% এবং অপারেটিং প্রফিট গ্রোথ কিন্তু আবার নেগেটিভ ছিল, যেটা -12.30% এবং নেট প্রফিট গ্রোথ আবার পজিটিভ, যেটা 12.40%।
সো আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার কিন্তু টপ লাইনে একটা গ্রোথ রয়েছে, দেন বটম লাইনেও একটা গ্রোথ রয়েছে, বাট অপারেটিং প্রফিটে সে কিন্তু আসলে ভালো করে নাই। আর আমরা যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখি সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন 16.23% এবং নেট প্রফিট মার্জিন 11.67%। সো আমরা যদি এ পর্যায়ে এই কোম্পানিটার গত 6 মাসের ডেটা দেখি, দ্যাট মিনস কিন্তু জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ডেটাটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাদের রেভিনিউ গ্রোথ ছিল 6 মাসে আগের বছরের 6 মাসের তুলনায় 7.51% এবং অপারেটিং প্রফিট গ্রোথটা কিন্তু নেগেটিভ 7.84%, আর নেট প্রফিট গ্রোথটাও কিন্তু এখানে নেগেটিভ -10.54%। তো বোঝাই যাচ্ছে যে তাদের কিন্তু আসলে এখানে টপ লাইন গ্রোথ থাকলেও তাদের অপারেটিং প্রফিট গ্রোথও কমে গিয়েছে আগের বছরের তুলনায় এবং নেট প্রফিটেরও কিন্তু নেগেটিভ গ্রোথ দেখতে পাচ্ছি আমরা। আর এই কোম্পানিটা যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাদের অপারেটিং প্রফিট মার্জিন 18.38% এবং নেট প্রফিট মার্জিন 11.96%। যাই হোক, এ পর্যায়ে আমরা এই কোম্পানিটা 6 মাসের ডেটাকে ইউজ করে তার অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটা দেখবো এবং সেটার একটা অ্যানালাইসিস করব। তো আমরা যদি অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটা দেখি সেক্ষেত্রে আমরা অ্যানুয়ালাইজড আর্নিংসে দেখতে পাচ্ছি যে তাদের 5 বছরের রেভিনিউ সিজিআর আসে 4.39% এবং 10 বছরের ডেটা যেহেতু নাই সেক্ষেত্রে আসলে এটা এই কোম্পানিটার জন্য অ্যাপ্লিকেবল না। আর 5 বছরের নেট প্রফিটের সিজিআর দেখতে পাচ্ছি নেগেটিভ, যেটা নেগেটিভ 3.47%। তো এই কোম্পানিটার আসলে টপ লাইনের গ্রোথ একটা গ্রোয়িং কোম্পানির জন্য যেমন হওয়া উচিত আমাদের কাছে সেরকম আইডিয়ালাইজ মনে হচ্ছে না, কারণ এটা গ্রোয়িং কোম্পানির কিন্তু রেভিনিউ গ্রোথটা আরও অনেক হাইলি বাড়বে। তার নেট প্রফিটের গ্রোথটা স্লো থাকুক, বাট রেভিনিউ গ্রোথটা আরও স্ট্রং হওয়া উচিত ছিল একটা গ্রোয়িং কোম্পানি হওয়ার জন্য। এছাড়াও আমরা যদি আসলে তাদের ইপিএস এর যেই বা আর্নিংস পার শেয়ারের যে গ্রাফটা সেটাও যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু এই কোম্পানিটার 1 বছর পরে বা প্রতি 1 বছর পর পর বা 2 বছর পর পর কিন্তু তার আর্নিংস একটু খারাপ আসে। আর আমরা যদি এই কোম্পানিটার রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডটা দেখি, রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডটা দেখলে দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু এখানে একটু এলোমেলো ডেটা, তারপরেও কিন্তু তাদের রেভিনিউ আর কস্ট অফ গুডস সোল্ডের কিন্তু গ্যাপটা অলমোস্ট সমান সবসময়। সো তার মানে কিন্তু আসলে তাদের রেভিনিউ যেমনই বাড়তেছে বা রেভিনিউ যেমনই থাকতেছে তারা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড তেমন একটা কমাইতে পারতেছে না, যেটার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার নেট প্রফিট মার্জিনের যে গ্রাফটা সেখানে। এই কোম্পানিটার কিন্তু নেট প্রফিটে আমরা একটা ডাউনওয়ার্ড মুভমেন্টে দেখতে পাচ্ছি যে তার নেট প্রফিটের মার্জিন কিন্তু দিন দিন কমতেছে, যেখানে কিন্তু একটা সময় তার 12% বা এই যে 20%-এর আশেপাশেই ছিল কয়েকটা বছর, তারপরে এখন কিন্তু এসে তার নেট প্রফিটের মার্জিন কমে যাচ্ছে। সো এইটা আসলে নেট প্রফিটের মার্জিন, যেহেতু সেটা গ্রোয়িং কোম্পানি, নেট প্রফিটের মার্জিনটা এই লেভেলে থাকলেও খুব একটা ওয়ারিড হওয়ার কিছু ছিল না, বাট তার যদি আসলে রেভিনিউ সিএজিআরটা ভালো দেখতাম আমরা সেক্ষেত্রে হয়তো আমরা আরেকটু খুশি হতাম বা আমরা এটাকে একটা ভালো গ্রোয়িং কোম্পানি হিসেবে ট্রিট করতে পারতাম, বাট আপাতত আমাদের কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। যাই হোক, আমরা যদি তার কিছু রেশিও ডেটা দেখি, রেশিও ডেটা দেখলে আমরা শুরুতেই আসছি অ্যাসেট টার্নওভার রেশিও, দ্যাট মিনস তার যে অ্যাসেট রয়েছে সেটার এগেনস্টে সে কেমন টার্নওভার জেনারেট করতেছে। সো এটা যদি দেখি যেটা আমরা পাচ্ছি 0.3x। সো এইখানে কিন্তু এই কোম্পানিটা যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি, তার অ্যাসেট বেশি লাগবে বা ফ্যাক্টরি স্থাপন করতে বেশি লাগবে সেটা অবশ্যই আমরা জানি, বাট এইখানে তার অ্যাসেট টার্নওভার রেশিও একটু বাড়তে দেখলে হয়তো আমি খুশি হতাম, তাহলে হয়তো আমি কনসিডার করতে পারতাম যে তারা একটা গ্রোয়িং কোম্পানি। আর ইনভেন্টরি টার্নওভার রেশিও যদি দেখি, ইনভেন্টরি টার্নওভার রেশিওতে দেখতে পাচ্ছি 0.9x বা অলমোস্ট 1x এর মতো, দ্যাট মিনস কিন্তু এই কোম্পানিটার যেই টার্নওভার সেই তুলনায় সমান পরিমাণ কিন্তু ইনভেন্টরি রয়েছে। তো তাদের ইনভেন্টরিতে বা তাদের যে সাপ্লাই চেইন, সেই সাপ্লাই চেইনের এগেনস্টে যেই তারা প্রোডাক্ট উৎপন্ন করে সেটার এগেনস্টে যে সেল আসা উচিত সেটা হয়তো তারা সেল দিতে পারতেছে না, সেই কারণেই কিন্তু ইনভেন্টরিতে প্রোডাক্ট অনেক বেশি। সো আমরা আশা করবো ইনভেন্টরি টার্নওভার রেশিওটা আরেকটু কমে আসবে, তারা তাদের যেই সাপ্লাই চেইন রয়েছে বা তাদের যেই প্রোডাকশন চেইন রয়েছে সেইটাকে তারা ডিস্ট্রিবিউট করতে পারবে বা তারা সেল করতে পারবে। এই জায়গাটায় আমরা এই কোম্পানিটার আরও ইমপ্রুভমেন্ট আশা করছি। আর আমরা যদি এই কোম্পানিটার রিসিভেবলস টার্নওভার রেশিও দেখি সেটা আমরা পাচ্ছি 1.5x, আর ডেট রেশিও পাচ্ছি 21.45%, দ্যাট মিনস তার যেই অ্যাসেট রয়েছে সেটা 21.45% বা 1/5 মতো তার ডেট রয়েছে, আর ডেট টু ইকুইটি রেশিও পাচ্ছি 30% প্লাস। সো বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটার আসলে ডেটটা একটু কম্পারেটিভলি বেশি আছে, তাদের ইকুইটির 30% কিন্তু তাদের ডেট রয়েছে। আর আমরা যদি ডেট কভারেজ রেশিও দেখি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3.01, দ্যাট মিনস তার প্রতি 3 টাকা অপারেটিং প্রফিটের এগেনস্টে 1 টাকা ইন্টারেস্ট পে করে দিতে হচ্ছে। তো এইখানে আসলে এই কোম্পানিটার আসলে ডেটটা আরও কমানো উচিত যদি সে তার বটম লাইনে ইফেক্ট নিয়ে আসতে পারে, বাট এটাকে আমরা
আমরা গ্রোয়িং কোম্পানি হিসাবেই কনসিডার করতে চাই সেক্ষেত্রে হয়তো কিছুটা লোন থাকলে খারাপ না, বাট আবারও বলে নিচ্ছি গ্রোয়িং কোম্পানি হতে হলে কিন্তু তার রেভিনিউতে ভালো একটা গ্রোথ থাকার প্রয়োজন ছিল। যাই হোক, আমরা যদি এই কোম্পানিটার ডেট টু ইকুইটি রেশিও দেখি, ডেট টু ইকুইটি রেশিও দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তার কিন্তু একটা সময় ডেট টু ইকুইটি রেশিও কমতেছিল, বাট এই বছর এস্টিমেটেড বা যে অ্যানুয়ালাইজড ডেটা সেটা দেখে মনে হচ্ছে কিছুটা হয়তো বেড়ে যেতে পারে। আর আমরা যদি ক্যাপেক্স টু রেভিনিউ দেখি 9.1x তার রেভিনিউর সে ক্যাপেক্সে খরচ করতেছে, আর নেট প্রফিটে 76.78% সে ক্যাপেক্সে খরচ করতেছে। সো এখানে আসলে এটা খুব খারাপ না, কারণ সে যেহেতু একটা গ্রোয়িং কোম্পানি। আর আমরা আরওএ বা রিটার্ন অন অ্যাসেট পাচ্ছি 3.86%, ROE পাচ্ছি 5.50%, ROCE 10.36%, ROIC 4.21%। সো এখানে ওভারঅল নাম্বারটা আসলে খুব একটা ভালো না, বাট একটা গ্রোয়িং কোম্পানির জন্য রিটার্নটাকে স্যাক্রিফাইস করা যায়। বারবার বলতেছি যে সেই ক্ষেত্রে কিন্তু রেভিনিউটাকে অ্যাটলিস্ট ভালো হতে হয়। যাই হোক, আমরা যদি এই কোম্পানিটার অ্যাসেট টার্নওভার রেশিও দেখি, সো যেটা আমরা অলরেডি একবার দেখেছি, অ্যাসেট টার্নওভার রেশিও কমতেছে, এই জায়গাটায় আমরা গ্রোথ আশা করব, যেটা কিন্তু সে রেভিনিউ বা তার যে টার্নওভার সেটা যদি সে গ্রো করতে পারে তাহলে কিন্তু এই জায়গায় আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। আর আরওই যদি দেখি, আরওই কিন্তু আসলে এই কোম্পানিটার জন্য মাঝে মধ্যে আসলে তার আরওই কমে যাচ্ছে, আবার কিছুটা সে টার্ন অ্যারাউন্ড করার ট্রাই করতেছে, সেটাই দেখা যাচ্ছে। যাই হোক, আমরা কোম্পানিটার ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দেখব। ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি যে এদের বর্তমানে ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ রয়েছে, যেটা কিন্তু নেগেটিভ 0.79 টাকা পার শেয়ার। সো আমরা ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল হিসাব করতে পারতেছি না। আর ডিভিডেন্ড পে আউট রেশিও যদি দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে 6 মাসের ডেটা, আর ডিভিডেন্ড পেডটা কিন্তু গত বছরের। সো আমরা ওভারঅল একটা ডিভিডেন্ড পেড অ্যামাউন্ট পাচ্ছি 237%। আর আমরা যদি ডিভিডেন্ড পেইডের গ্রাফটা দেখি, গ্রাফটা দেখলেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তারা এইখানে একটা ভালো ডিভিডেন্ড পে করেছে লাস্ট ইয়ারে। আর আমরা যদি 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর দেখি সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি 51.73%। সো বোঝাই যাচ্ছে যে ডিভিডেন্টের ব্যাপারে তারা একটু সচেতন বা ডিভিডেন্ডটা ভালো পে করতে পারতেছে। আর ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু তার নিয়ারলি 50%-এর মতোই রয়েছে। এই বছরটা এক্সেপশনাল, এটা হয়তো সামনে বোঝা যাবে থার্ড কোয়ার্টার বা ফোর্থ কোয়ার্টারে গিয়ে, এটা এখনো ফাইনালাইজড ভ্যালু না। সো এই যে 237%, এটার থেকে আসলে কোনো কনক্লুশনে আসা যাচ্ছে না। আর আমরা যদি এই কোম্পানিটার ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পেইডটা দেখি সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এই কোম্পানিটার কিন্তু বেশ কিছু বছর মাইনাস ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে, এবং সেই হিসাবে সে যেহেতু আসলে মার্কেটে নতুন, কম ডিভিডেন্ড পে করতে হয়েছে, বাট এই বছরেও কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লোটা নেগেটিভ। সো বোঝাই যাচ্ছে যে একটা নতুন কোম্পানি বা একটা গ্রোয়িং কোম্পানির যেমনটা হওয়া উচিত, এই কোম্পানিটাও তেমনই আছে যে তার ফ্রি ক্যাশ ফ্লো আসলে খুব একটা ভালো না, বা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেটিং পাওয়ারের দিক থেকে সে এখন পর্যন্ত ভালো না। এটা হয়তো সে একটু স্টেবল বিজনেস হলে তখন হয়তো ভালো করবে। সো এই পর্যায়ে আমরা কয়েকটা ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব। শুরুতেই যদি আসি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে, সো আমরা এখানে আসলে এই কোম্পানিটা যে ডিভিডেন্ড পে বা ডিভিডেন্ড যেটা পে করেছে সেইটার আমরা ডেটা নিয়েছি, এবং সেটা আগের বছরের চাইতে আমরা গ্রোথটাকে এইখানে হিসাব করেছি। সো যেই গ্রোথ ডেটাটা আমরা পেয়েছি সেটার একটা অ্যাভারেজ করেছি, অ্যাভারেজ করে আমরা পেয়েছি 77.86%, এবং এই কোম্পানিটার জন্য আমরা ডিসকাউন্ট রেট ধরেছি 11.95%, যেটা 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। যাই হোক, আমরা এই কোম্পানিটার জন্য সামনের গ্রোথ রেটটা চিন্তা করব। সামনে নেক্সট 10 ইয়ার্সে এই কোম্পানিটাকে আমরা ধরে নিচ্ছি যে সে 8% করে গ্রোথ রেট মেনটেন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 653 টাকা, যেটা তার বর্তমান প্রাইস 490 টাকা 50 পয়সার এগেস্টে 33% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। যাই হোক, আমরা যদি ডিসিএফ মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করতে যাই সেক্ষেত্রে কিন্তু ডিসিএফ মডেলে আমরা দেখতে পাচ্ছি যে এই বছর অ্যানুয়ালাইজড ডেটাতে বা এখন পর্যন্ত তার ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ। সো আমরা আসলে ডিসিএফ মডেলে তার ভ্যালুয়েশন করতে পারতেছি না। তো আমরা এই পর্যায়ে কোম্পানিটার রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করার চেষ্টা করব। আমরা এখানে ইকুইটি গ্রোথ রেট নিয়েছি। ইকুইটির গ্রোথ রেটে আমরা পেয়েছি অ্যাভারেজ, তার ইকুইটি গ্রোথ রেট ছিল 9.67%, এবং এখানে আমরা নেট প্রফিটের গ্রোথ রেট নিয়েছি। নেট প্রফিটের গ্রোথ রেট অ্যাভারেজ ছিল 46.54%, আর আমরা এই কোম্পানিটার জন্য ডিসকাউন্ট রেট ধরেছি 11.95%, আর পারপেচুয়াল গ্রোথ রেট ধরেছি 3%। সো আমরা এই কোম্পানিটার জন্য যদি হিসাব করি সেক্ষেত্রে আমরা নেক্সট 10 ইয়ার্সের জন্য নেট প্রফিট গ্রোথ রেট আমরা ধরতেছি যে এই কোম্পানিটার নেট প্রফিটের গ্রোথ রেট হবে 20%, এবং আমরা যদি ইকুইটি গ্রোথ রেট ধরি, ইকুইটি গ্রোথ রেট আমরা ধরতেছি যে নেক্সট 10 ইয়ার্স 8% করে হবে। সো সেটা যদি আমরা ধরি সেক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 499 টাকা 82 পয়সা, যেটা তার বর্তমান প্রাইসের চাইতে 1.9% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে।
যাই হোক, আমরা যেই দুইটা ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করেছি সেটার একটা সামারি আমরা দেখে নেব। সো আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশন করেছিলাম, সেটার ভ্যালুয়েশন আমরা পেয়েছি 653 টাকা 17 পয়সা, এবং রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করেছি, সেটার ভ্যালু পেয়েছি আমরা 499 টাকা। এই দুইটার অ্যাভারেজ করলে দাঁড়ায় 576 টাকা, যেটাকে আমরা তার ইন্ট্রিনসিক ভ্যালু হিসাবে ধরতেছি, এবং এই 576 টাকা 49 পয়সা তার বর্তমান প্রাইসের চেয়ে সে 17.53% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো আমরা এই কোম্পানিটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখলাম, এবার আমরা টেকনিক্যাল চার্টে এই কোম্পানিটার অবস্থাটা দেখে নেব। সো টেকনিক্যাল চার্টে আমরা আসলে কিছু লেভেল আগে থেকেই ড্র করে রেখেছি, এবং আমরা একটা উইকলি চার্টে আছি বর্তমানে। সো উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে রেঞ্জটাতে এই স্টকটা রয়েছে সেই লেভেলটাতে এই স্টকটা কিন্তু একটা সাপোর্ট জোন ক্রিয়েট করতেছে, এবং তার নিচে আরেকটা সাপোর্ট জোন রয়েছে। সো নিচের যেই সাপোর্ট জোনটা এটা একটু বড় বা একটু স্ট্রং সাপোর্ট জোন। সো এই জোনে আমরা পেয়েছি 425 টাকা থেকে 460 টাকা লেভেলটা, এটা তার জন্য একটা স্ট্রং সাপোর্ট জোন। আর দেন বর্তমানে যে লেভেলটাতে স্টকটা রয়েছে সেটা 480 টাকা থেকে 490 টাকা। সো এটাও কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন। সে কিন্তু এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন ক্রিয়েট করেছে, এটা হয়তো আমরা আরো স্ট্রংলি বুঝতে পারবো যদি আমরা ডে চার্টে যাই। সো ডে চার্টে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় সে কিন্তু একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে। যাই হোক, আমরা যেহেতু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতেছি বা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলতেছি, সেক্ষেত্রে আমরা উইক চার্টেই থাকতেছি। তো এই দুইটা তার জন্য প্রাইসের সাপোর্ট জোন। আর যদি রেজিস্ট্যান্স জোনটা দেখি আমরা, তো রেজিস্ট্যান্স জোন দেখলে দেখতে পাচ্ছি এই জোনটা এই স্টকটার জন্য একটা রেজিস্ট্যান্স জোন, যেটা কিন্তু 690 টাকা থেকে 750 টাকা লেভেলের প্রাইসটাতে। আর আমরা আসলে এর উপরের আর কোনো লেভেলে যেতে চাচ্ছি না এই স্টকটার জন্য। সো আমরা যদি 690 টাকা যে লেভেলটা, সো এইখান থেকে বর্তমান প্রাইসের যে গ্যাপটা এটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 690 টাকা লেভেলে যদি যায় সেক্ষেত্রে হয়তো 40%-এর মতো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই স্টকটার কাছ থেকে। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর এই কমেন্টে আপনারা জানাবেন নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে চান। এই স্টকে 50টা কমেন্ট হলে অথবা 100টা লাইক পড়লে অথবা এই ভিডিও থেকে 100 জন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমরা নেক্সট ভিডিওটা পোস্ট করব। সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।